প্যানেল ডিসকাশনের চেয়ার মোহতারাম মাহবুবুর রহমান, প্রেসিডেন্ট MEC, শেখ মুফতি ডক্টর ইউসুফ সুলতান হাফিজাহুল্লাহ, মোহতারাম সাব্বির আহমদ, জেনারেল সেক্রেটারি আসুন্না ফাউন্ডেশন, SM নাহিদ হাসান, পরিচালক আল কোরআনের ভাষা ইনস্টিটিউট, এবং মোহতারাম মুবির চৌধুরী, MD অ্যান্ড কো-ফাউন্ডার সক্রিয় টেকনোলজিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও আসলাম আপনাদের সামনে। এই প্যানেল ডিসকাশনটা কিছুটা ইনফর্মাল, অবভিয়াসলি একাডেমিকও না। কিছু একাডেমিক প্রশ্ন করতে পারেন, শেখ ডক্টর ইউসুফ সুলতান কিছু অ্যান্সার দিবেন। বাকিরা আমরা তো আসলে একাডেমিক প্রশ্ন কোনো অ্যান্সার দেওয়ার যোগ্যতাও রাখি না, দেওয়া উচিত না। সো একটা ইনফর্মাল ডিসকাশন হবে, আমরা শুরু করবো। এর মাঝখানে মাইক ওদিকে যাবে, আপনারা হয়তো প্রশ্ন করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। এখানে উপস্থিত আছেন আসুন্না ফাউন্ডেশনের সেক্রেটারি সাব্বির ভাই, এরপরে ওস্তাদ নাহিদ হাসান, উনিও আমার সরাসরি শিক্ষক, শেখ ডক্টর ইউসুফ সুলতান এবং মুবির চৌধুরী, আমাদের ব্যাচমেট, আবার আমরা একই বয়সী। সো যেই জিনিসটা প্রথমে আমরা একটা আলাপ তুলতে চাই, সেটা সাব্বির ভাইকে দিয়ে শুরু করতে পারি। যে বাংলাদেশে ছোট ছোট আকারে অনেক জাকাত ডিস্ট্রিবিউশনের অনেকগুলা অর্গানাইজেশন কাজ করে, ছোট আকারে বিভিন্ন স্কেলে। আসুন্না ফাউন্ডেশন সোফার অনেক পরিমাণে জাকাত ডিস্ট্রিবিউশনের কাজ করেছে। সো আমরা শুনতে চাইব ব্রিফলি যে এই স্কেলটা কতটুক, আসুন্না ফাউন্ডেশন কতটা করেছে, এবং চ্যালেঞ্জেস কী কী ছিল, এবং ওভারঅল একটা এক্সপিরিয়েন্স, সো দ্যাট যারা এই জাকাত ডিস্ট্রিবিউশনের কাজটা করতে চান তারা এখান থেকে কিছুটা ইন্সপিরেশন নিয়ে এবং চ্যালেঞ্জেসগুলো মাথায় নিয়ে আরও ভালোভাবে প্রোডাক্টিভলি করতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে আলোচনা করা বা এই ধরনের প্রোগ্রাম, এগুলো শায়েখ অংশগ্রহণ করেন, শায়েখ সুন্দর করে কথাও বলতে পারেন মাশাআল্লাহ। আমি মূলত ফাউন্ডেশনের যে লেবারি কাজগুলো ওইগুলো করি। তো শায়েখ আসলে ব্যস্ত থাকায় শায়েখ আসতে পারেন নাই, আমাকে পাঠাইছেন। আমার কথায় আসলে ওই বরিশালের স্থানীয় টান আছে, আর আমি মানুষের সামনে কথা বলতে গেলে হাত পাও কাঁপে, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এগুলো। দেখেন, আমি জেনারেল লাইন থেকে স্বল্প শিক্ষিত একজন মানুষ। আমরা ছোটবেলা যখন ভাব সম্প্রসারণ পড়তাম, ভোগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ। তো এইটা আমরা সবাই মনে হয় অলমোস্ট যারা জেনারেলি পড়ছি লিখছি। তো এইটারে আমি একটু ভিন্নভাবে বলি যে ভোগে সুখ আছে, ভোগে সুখ যে নাই বিষয়টা এমন না। ভোগবাদী সমাজে তো ভোগই সবাই সুখ খুঁজে। ভোগে সুখ আছে, কিন্তু ত্যাগে তার চেয়ে বেশি সুখ। তো আমাদের যে দরকার সেটা হলো ত্যাগের সুখের যে এক্সপিরিয়েন্স, এইটা মানুষকে দেওয়া। যে একজন ত্যাগ করলে যে মানুষ ফিতরাতগতভাবে তার ইসলামের সেন্স থেকে দরকার নাই, মনে করেন কথার কথা যে ইসলামের যদি সে সাধারণ সেন্স থেকে একজন সেকুলার সেন্স থেকেও চিন্তা করে, মানুষকে দিলে মানুষের মন খুশি হয়, এটা একটা মানুষের ফিতরাত, জন্মগতভাবে ফিতরাত। কিন্তু এই যে দেওয়ার সুখটা, এইটা আমাদের প্রত্যেকটা মানুষকে দিতে হবে। এইরকম আমাদের আসুন্না ফাউন্ডেশন বলেন বা আরও যত 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 প্রতিষ্ঠান আছে, এইরকম প্রতিষ্ঠানগুলো যদি আগাই আসে যে আমি একজন ডোনারের একটা টাকা নিলাম, একটা টাকা নিয়ে আমি এই টাকাটা কি করছি, এই টাকাটা একটা মানুষের জীবনে কি পরিবর্তন আনছে, এইটা যদি আমি দেখাইতে পারি, মানুষকে দেখাইতে পারি, তাহলে আসলে ডোনেশনের নিয়ে আসলে আলহামদুলিল্লাহ চিন্তা করা লাগবে না। আপনারা তো আলহামদুলিল্লাহ এই আসুন্না ফাউন্ডেশন নিয়ে আমরা যখন 2017-18 সালে কাজ শুরু করছি, একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। 18 সালে আমরা প্রথমবার কম্বল বিতরণ করব, এটা দিয়ে আমাদের কার্যক্রম শুরু হয়েছিল। তো প্রথমবার ফেসবুকে শায়েকের পেজে পোস্ট দিছি, শায়েকের নাম্বার দিয়ে দেওয়া ছিল ফেসবুক পোস্টে, কেউ শায়েকের সাথে কথা বলে ডোনেশন দিতে পারতো। সেই করার পরও 2018 সালে সর্বমোট এই কম্বল বিতরণ প্রজেক্টে 2.5 লাখ টাকা ডোনেশন আসছিল। তো এখন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সেই 18 সাল থেকে আজকে পর্যন্ত আমরা কারো কাছে টাকা চাইতে যাই নাই। আমাদের আসুন্না ফাউন্ডেশনের যদি বদনামের জায়গাটা বলেন, আমাদের কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট খুবই খারাপ। আপনাদের হয়তো এইখানেও অনেককে পাওয়া যাবে যারা মেইল করে পান নাই, আমাদেরকে ফোন করে পান নাই। এখানে আর কি আসলে লোকবল নাই বললেই চলে। দ্বিতীয়বার ডোনেশনের জন্য ফোন করা তো দূরের কথা, এটা পারি না, আসলে আমরা পারি না, এটা আমাদের ব্যর্থতার জায়গাটা। মানুষ জোর করে যে ডোনেশন দেয়, সেটাই আমরা আসলে আলহামদুলিল্লাহ ব্যয় করতে পারি না। এখন পর্যন্ত সেইটা ব্যয় করার ক্যাপাসিটি আমাদের তৈরি হয় নাই। তো আমরা ক্যাপাসিটি যত দ্রুত বিল্ড আপ করি, তার চেয়ে দ্রুত তার চেয়েও বেশি ভালোবাসা আমাদেরকে সাধারণ মানুষ করেন।
এখন এইটা কিভাবে হয়েছে যে আমরা একটু ভিন্নধর্মী কোনো কাজ করার চেষ্টা করছি। এখন সকল ধরনের ভিন্নধর্মী কাজকে আমরা করতে পারতেছি না আসলে, তাহলে আমরা সেই কাজের কোয়ালিটি ধরে রাখতে পারবো না। এখন এইখানে যদি আরও 10টা 20টা প্রতিষ্ঠান আগাই আসে, আমরা শায়েক সহ একটা এখন একটা কাজ করতেছি যে যেমন এখন আছে এনজিও ব্যুরো আছে, এইভাবে জাকাত নিয়ন্ত্রণ ব্যুরোর নামে যদি কোনো সংস্থা থাকে যেখানে জাকাত নিয়ে যারা কাজ করবে তারা যদি লিস্টেড থাকে, এটা হইলে আমার কাছে মনে হয় যে এটা খুবই ভালো হয়। এরকম গভর্নমেন্টই থেকে যদি করে দেওয়া হয় অথবা সবাই মিলে যদি এটা করার কোনো ব্যবস্থা করা হয়। আসলে একটা ছোট প্রতিষ্ঠান উদাহরণ হিসাবে যে 5 লাখ টাকা তারা 1 বছরের জাকাত ডিস্ট্রিবিউশন করছে, এখন 5 লাখ টাকা তো দিয়েই দেওয়া যায়, কিন্তু এইটা কত ক্রিয়েটিভ ওয়েতে দেওয়া যায়, এইটা একজন মানুষের জীবনমান পরিবর্তনে কত বেশি ভূমিকা রাখতেছে সেটা ইম্পর্টেন্ট। আমি বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে টাকাকে কখনো সমস্যা মনে করি না। আমি একটা কথা সবসময় বলি যে এনজিও বা বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশনের জন্য সবচেয়ে সমস্যা কি? সবচেয়ে সমস্যা হলো টাকা। মনে করেন একটা এনজিও আমরা করলাম বা একটা চ্যারিটি প্রতিষ্ঠান করলাম, এই চ্যারিটি প্রতিষ্ঠান যদি মনে করেন ঠিক আছে ফরেন ফান্ড আসে অথবা কোনো একক ডোনার দেয়, তাইলে ওই প্রতিষ্ঠানটা শুধুমাত্র ব্যয় কিভাবে করতে হয় ওইটাই শিখে, হয়তো আরও বেটার ওয়েতে ব্যয় করা শিখে, আরও বেটার ওয়েতে ব্যয় করা শিখে, কিভাবে ফান্ড আনতে হয় ওইটা যেহেতু শিখে না, ওই একক ডোনার যখন দিতে পারে না অথবা ফরেন ফান্ড যখন বন্ধ হয়ে যায়, তখন কিন্তু ওই প্রতিষ্ঠানের অনেক ক্রিয়েটিভ কাজ থাকতে পারে, সেই কাজগুলো সবই বন্ধ হয়ে যায়। কারণ তার একটা ওয়ে হয়েছে, শিখছে যে ব্যয় করার বেটার ওয়েটা শিখছে, কিন্তু আয় করার বেটার ওয়েটা শিখে নেয়। এইখানে যদি দেখা যায় যে মনে করেন একজন রিক্সাওয়ালা যদি ঢাকা শহরে রিক্সা চালায় তাহলে 1500 টাকা ইনকাম করে, মোটামুটি 1500 টাকা ইনকাম করে, কিন্তু দেখবেন যে ওই রিক্সাওয়ালার কিন্তু জীবনমান পরিবর্তন হয় না, বেশিরভাগ ক্ষেত্রে একই অবস্থা থেকে যাইতেছে তার 30 বছর যাবত একই অবস্থা, কারণ তার প্ল্যানিংয়ে সমস্যা আছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে প্ল্যানিং সবচেয়ে বেশি সমস্যা। তো ছোট একটা চ্যারিটি অর্গানাইজেশনের হাতে 5 লাখ টাকা থাকতে পারে, যে ইয়ারলি তাদের টার্নওভার 5 লাখ টাকা, তখন তার কিন্তু আসলে অনেক চিন্তার সুযোগ আছে যে এই 5 লাখ টাকাকে আমি কত বেটার ওয়েতে আমি ব্যবহার করব। তখন তার কাছে কিন্তু আসুন্নাহ ফাউন্ডেশন হাইরা যাইতে পারে, এটা সম্ভব। কারণ আসুন্নাহ ফাউন্ডেশনের তো মনে করেন যে 20-25 কোটি টাকা নিয়ে ডিল করতে হয়, সুতরাং এত এক্স্যাক্ট চিন্তা করার সুযোগ নাই। আমি 5 লাখ টাকা দিয়ে আসলে 10,000 টাকায় একজনের স্বাবলম্বী করা সম্ভব। স্বাবলম্বী করার জন্য আসলে টাকা পয়সা এটা কিন্তু এইভাবে ইম্পর্টেন্ট না। আপনি তাকে আইডিয়া দিলেন, ঠিক আছে, আপনি 10,000 টাকার তারে পুঁজি দিলেন, সেই 10,000 টাকা পুঁজি দিলেন, তাকে সময় দিলেন, স্বেচ্ছাসেবক দিয়ে তাকে গাইড করলেন, তাকে সবসময় মনিটরিংয়ের মধ্যে রাখলেন, তাকে মূলত একটা তত্ত্বাবধানে রাখলেন। এর দ্বারা আসলে 5 লাখ টাকায় 50 জন মানুষকে 1 বছরে স্বাবলম্বী করা সম্ভব। তাহলে আপনি একটা ছোট অর্গানাইজেশন তার কাজ দেখাইতে পারলো, অনেক কম টাকায় কাজ দেখাইতে পারলো, এইভাবে কিন্তু আসলে তার সমাজে আরও প্রচার প্রসার পাইয়া তার আরও বেটার ফান্ড আসা, এটা সম্ভব। এখন আসলে প্রতিযোগিতা যদি না থাকে, আমি আসলে আমার অন্তর থেকে চাওয়া, এই বন্যার আগে আমরা একটা উদ্যোগ গ্রহণ করছিলাম যে বাংলাদেশের 50টা প্রতিষ্ঠান, যেহেতু আমরা এমন একটা প্রতিষ্ঠান যে কোনো একক ডোনার, একক শিল্পগোষ্ঠীর ছাড়া আলহামদুলিল্লাহ আল্লাহ এই জায়গায় আনছে, আমরা কিভাবে এই পথে আসছি সেই জায়গাটা নিয়ে আমরা একটা ট্রেনিংয়ের প্ল্যানও করছিলাম যে 1 সপ্তাহের একটা আবাসিক প্রশিক্ষণ, যে যারাই এই ধরনের চ্যারিটি প্রতিষ্ঠান করতে চায় তাদেরকে আমরা 1 সপ্তাহের একটা আবাসিক প্রশিক্ষণে আমরা A to Z শিখাবো যে কিভাবে আসলে কাজ করতে হয়। এইটা আসলে আমরাও চাই যে আসুন্নাহ ফাউন্ডেশন আল্লাহর রাজি খুশির জন্য কাজ করে। তো এখন যদি আরও 10টা প্রতিষ্ঠান এইভাবে কাজ করে, আরও 100 প্রতিষ্ঠান জন্য যদি কাজ করে, তাহলে তো তারা তো আমাদের কাজগুলোই করে দিতেছে, ঠিক আছে। এইখানে থেকে তো আসলে এটা আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান না, ব্যক্তিগত প্রফিটের জায়গা না যে ঠিক আছে সব কাজ আমার একার করতে হবে। আল্লাহর রাজি খুশির জন্য এখন সব বুদ্ধি তো আমার মাথায় আসবে এটাও জরুরি না, আর সব কাজ আমি করতে পারবো এটাও জরুরি না। আমরা 1500 ঘর করতেছি, এখন পর্যন্ত 1500 ঘর আমরা শেষ করতে পারি নাই। কারণ কি, প্রত্যেকটা ঘর নিয়ে দাঁড়াই থাকতে হয় যে ঠিক আছে আমরা তো কন্ট্রাক্টরের কন্ট্রাক্ট দিছি, এখন সে রিং দিতেছে কিনা ঠিক মতো, ইট আসতেছে ফেরত যাচ্ছে, কত চ্যালেঞ্জ। এখন এইখানে যদি দেখেন আসলে আমরা 1500 ঘর না করে আমরা যদি 150টা করতাম, তাহলে এতদিনে মানুষগুলো কিন্তু আসলে পাইয়ে যাইতো ঘর। আর সমস্যা হচ্ছে আসুন্নাহ ফাউন্ডেশন যদি এই বন্যার সময় না থাকতো, তাহলে মানুষ এই যে 100 কোটি টাকার উপরে দিত কাকে? মানুষ কিন্তু একটা স্কোপ খুঁজে, যে একটা ট্রাস্টেড একটা অর্গানাইজেশনকে খুঁজে। এইভাবে যদি আরও 10টা ট্রাস্টেড অর্গানাইজেশন থাকতো, নানান ধরনের কাজ হইতো। মানুষের রুচি ভিন্ন, একজন ঘর পছন্দ করে, আরেকজন আরেকটা পছন্দ করে, আরেকজন আরেকটা পছন্দ করে। তো আমি তো আসলে সব কাজে
যোগ্য হইতে পারবো না, এটা সম্ভব না। সব কাজের দিকে যখন আমি আমার মাথা দিব তখন আসলে কোনো কাজই ভালো হবে না। আমি যদি একটা কাজ করি, ওই কাজে যদি আমি যোগ্য হই, দক্ষ হই, তাহলে আমি সেকুলার অন্য 10টা 20টা প্রতিষ্ঠানকেও আমি দেখাইতে পারবো যে দেখো 100 টাকায় আমি কি ভ্যালু ক্রিয়েট করছি, তোমার সেকুলার প্রতিষ্ঠান ওইটা কি ভ্যালু ক্রিয়েট করছে। গত কিছুদিন আগে আন্তর্জাতিক একটা চ্যারিটি প্রতিষ্ঠানের বাংলা দক্ষিণ এশিয়া রিজিয়নের একজন পরিচালক, ওনার সাথে আমার কথা হলো। উনি বলছেন যে ওনাদের ইয়ারলি বাজেট হলো $20 মিলিয়ন, মানে 250 কোটি টাকার মতো। ওনাদের 700 কর্মী শুধু বাংলাদেশে কাজ করে। এখন চিন্তা করেন 250 কোটি টাকা থেকে যদি ওনাদের স্ট্যান্ডার্ডে মানে বেতন দেয়, তাহলে কি থাকে, সাধারণ মানুষ কি পায়? চ্যারিটি একটা ব্যাপার হলো, দুনিয়ায় যত ধরনের প্রতারণা আছে এর মধ্যে চ্যারিটি নাম্বার 1। যদি একেবারে বলেন নাম্বার 1, চ্যারিটির মতো প্রতারণা নাই, সেটা আন্তর্জাতিক বলেন আর যা বলেন। আমাদের ওই যে আপনারা সবাই অপু ভাইকে চিনবেন, গত সপ্তাহে অপু ভাইয়ের সাথে গত কিছুদিন আগে একটা সফর ছিল। উনি 2টা ঘটনা আমাদেরকে বলতেছিলেন, আমি এই ঘটনা বইলেই শেষ করব। অপু ভাই একসময় ছবি তুলতেন, মানে ফটোগ্রাফি ওনার মানে ছিল, হবি ছিল। তো উনি একটা প্রজেক্ট কি উমেন এম্পাওয়ারমেন্ট, তাহলে উনি ছবি তুলছেন যে কারাতোতে নয়তো আমি জানিও না কীভাবে একজন মহিলা একজন পুরুষকে ফালাই দিছে এরকম, মানে কারাতোতে প্র্যাকটিসের সময়। তো অপু ভাই এই ছবি তুলছে, এই ছবির প্রদর্শনী জেলায় জেলায় প্রদর্শনী, মানে এটা দিয়ে উমেন এম্পাওয়ারমেন্ট হবে। এখন ভাইয়াদেরকে নিয়ে গেছে, তাদেরকে হোটেলে রাখতেছে, খাওয়াইতেছে। এইবার মানে ছবি এক্সিবিশন হচ্ছে যে কি বুঝাইতে চাইছেন এইটা, এই হলো উমেন এম্পাওয়ারমেন্ট। চিন্তা করেন এটা দিয়ে উমেন এম্পাওয়ারমেন্ট কি হয়েছে, মহিলারা আদৌ কি পাইছে। দ্বিতীয় আর একটা কি, জলবায়ু বাইরে যাইতেছে, মানে পানির বাড়তেছে, হাইট বাড়তেছে। এখন এর ফলে যে মানুষ ডিসপ্লেস হয়ে যাবে, তাদেরকে নিয়ে কি করবে? এই জন্য ভাইয়াদেরকে 8 দিন ব্যাপী একটা জাহাজ দিয়ে দিছে, সুন্দরবনের পাশে পাশে ঘুরতেছে। আর সাধারণ মানুষের যে জিজ্ঞেস করতেছে, এই যে পানি বাড়তেছে আপনারা কই যাবেন? এখন দেখেন মূর্খ মানুষ, গ্রামের মানে মূর্খ বলবো না, মানে গ্রামের মানুষ এরা কি বলবে? আর এইটা দিয়া কি হবে? ওনাদের 8 দিন 10 দিন যাবত জাহাজে জবরদস্ত একটা পিকনিক হয়েছে। এখন এর বিপরীতে আমি যদি দেখাইতে পারি, এইভাবেই আসলে বেশিরভাগ সেকুলার প্রতিষ্ঠান এইভাবেই কাজ করে, ঠিক আছে? তো এর বিপরীতে আমি যদি দেখাইতে পারি যে হ্যাঁ তুমি 100 টাকা দিছো, এই 100 টাকা দিয়ে আমি 500 টাকার ফল তোমার ডেভেলপ করে দেখাইছি। আমরা গত বছর আমাদের আলহামদুলিল্লাহ টার্গেট যে 2030 সালের ভিতরে আমরা প্রতি বছর 1 লাখ মানুষকে ট্রেনিং দিতে চাই। আমরা মোটামুটি 3 মাসের একটা আবাসিক প্রশিক্ষণে 55 থেকে 60 হাজার টাকা খরচ হয়, প্লাস মাইনাস এরকম। প্রথম মাস থেকেই আমরা গড়ে এখন 17,000 টাকা বেতনে গড়ে চাকরি দেই। মানে আমাদের প্রতিষ্ঠান থেকে যারা মানে ট্রেনিং শেষ করে, ট্রেনিং শেষ হওয়ার সাথে সাথেই মোটামুটি গড় এখন হলো 17,000 টাকা বেতনে তারা চাকরি পায়। একটা প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার সাথে সাথে তার ভিতরে কি হয়, আত্মসম্মান বোধ তৈরি হয়। এই 17,000 টাকায় 3 মাসে কিন্তু আমি মোটামুটি ধরে নিই যে আমার টাকা ফেরত আসতেছে। সে আমারে ফেরত দেয় না, সে যখন 51,000 টাকা ইনকাম করে তখন কিন্তু আমি নিজে স্যাটিসফাইড মনে করি। একসময় আমরা গরু ছাগল দিতাম, মনে করেন 30,000 টাকা একটা গরু কিনে দিলাম, এই 30,000 টাকা 1 বছর পাললে এই গরু তার ম্যান পাওয়ার যাবে, সব কিছু যাবে, 60,000 টাকা বিক্রি করতে পারবে। মানে সব যে গড়ে 60,000 বিক্রি করতে পারবে বিষয়টা এমনও না, গরু মরে কত কিছু হয়, কিন্তু এর চেয়ে কিন্তু এইটা বেটার। এখন আর একটা প্রতিষ্ঠান যদি এরকম দেখাইতে পারে যে না আমি 50,000 টাকা ব্যয় কইরা 2 মাসের মধ্যে 50,000 টাকা ইনকাম করে দিতে আরেকটা পারছে, আরেকটা প্রতিষ্ঠান যদি দেখে যে 1 মাসের মধ্যে পারছে, তাহলে এর ফলে তো আসলে মানুষের অর্থনৈতিক অবস্থারই উন্নতি হবে। আপনারা আরেকটা ঘটনা দেখছিলেন যে চলতি নামে একটা ইউটিউব চ্যানেল আমি দেখছিলাম যে একটা ছেলে বলতেছে যে আমি বিসিএস ক্যাডারের চেয়ে বেশি টাকা ইনকাম করি। কি করে ছেলেটা? ক্যালকুলেটর বিক্রি করে, মানে দোকানে দোকানে হাইটা ক্যালকুলেটর বিক্রি করে। ছেলেটা প্রতিদিন 20-30 কিলোমিটার হাঁটে, মানে দোকানে হিসাব করার ক্যালকুলেটর বিক্রি করে। এখন এটাও তো একটা আইডিয়া। মানুষ বইসা আছে ঘরে, হাজার 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 বেকার মানুষ বইসা আছে, তাকে দেখানো মানে টাকার খরচ, কিন্তু টাকা খরচ করার একটা কিন্তু মজা আছে। আপনি যদি একটা মানুষকে টাকা খরচ করার মজাটা শিখিয়ে দিতে পারেন, এইবার পরিশ্রম করবে। মানুষ অলস কেন? সে টাকা খরচ করার মজাটা পায় না। সে 20,000 টাকা ইনকাম করুক, সন্ধ্যায় বন্ধু বান্ধব নিয়ে একটু চা খাওয়ার জন্য আড্ডা দিক, ঠিক আছে, কথার কথা আমি বুঝাইতেছি, তো এরপর সে টাকা ইনকাম করবে, এটার জন্য সে পাগল হয়ে যাবে। তো আমাদের ইচ্ছা হলো যে এইভাবে যদি আরও অনেক প্রতিষ্ঠান আগায় আসে, আমরা আমাদের জায়গা থেকে এইখানে যারা আছেন, এখানে আমি জানি না মানে যদি আসেন, আমি বিশেষ করে তো ফাউন্ডেশনে মানে 10টা থেকে রাত 8টা পর্যন্ত থাকি। আপনারা যদি কোনো জায়গায় কাজ করতে চান, আমাদের এক্সপিরিয়েন্সের জায়গা থেকে যদি আপনারা উপকৃত হইতে চান, এটা আমরা আল্লাহর জন্য আপনাদেরকে সকল প্রকার সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত আছি। আর যারা ডোনার আছেন,
ঠিক আছে, তাদের কাছে রিকোয়েস্ট যে জাকাতের মানে টাকাগুলো প্রপারলি ব্যবহার করলে আসলে আমার কাছে মনে হয় যে 1-2 বছর বাংলাদেশের মানে চেহারা পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব। কারণ আপনি একবার যাকে জাকাত দিবেন, দ্বিতীয়বার আর আসলে অনেক বড় অ্যামাউন্টও দেওয়ার দরকার নাই। ঠিক আছে, যদি প্ল্যান করে যথাযথভাবে দেওয়া যায়, ঠিক আছে, তাইলে বারবার একজনারে তো জাকাত দেওয়া দরকারই নাই, একজনারেও অনেক দেওয়ার দরকার নাই। মানুষকে পরিশ্রমে উদ্বুদ্ধ করতে হবে, পরিকল্পনা দিতে হবে। এই সব জায়গা থেকে আপনারা সবাই চিন্তা করবেন। আপনার একজন আত্মীয় আছে, ঠিক আছে, আপনার একজন আত্মীয় আছে, তাকে আপনি জাকাতের টাকা দিতেছেন, সে ইলিশ মাছ খাইতেছে, ঠিক আছে, ইলিশ মাছ খাইতেছে, এটা কোনো ভালো খারাপ কিছু না, কিন্তু আপনি তাকে একটা ট্রেনিংয়ে ভর্তি করাই দেন। ঠিক আছে, ভালো বাংলাদেশে প্রচুর ভালো ভালো ট্রেনিং আছে, তো এইসব ট্রেনিংয়ে ভর্তি করাই দেন। সে যখন দক্ষযোগ্য হবে, দেখবেন যে সে আপনার জন্য আপনার পরিচয় মানে আপনি তাকে পরিচয় দিয়েও মানে সম্মানিত বোধ করবেন, এরকম সম্ভব আসলে। মানে সরাসরি ক্যাশ টাকা দেওয়া হচ্ছে। ধন্যবাদ অতিরিক্ত সময় নেওয়ার জন্য, ধন্যবাদ। জি, সালাম আলাইকুম। মুবির ভাইও আপনাদের ওখানে ট্রেনিং দিয়ে আসছে, তাই না? জি জি জি। আচ্ছা, উনি বললেন যে বরিশালের অ্যাকসেন্ট, ওনার পাশে কিন্তু ওস্তাদ নাহিদ হাসানও বরিশালের। আচ্ছা, আজকে নেক্সট যে শর্ট একটা আলোচনা, একটা ফোকাসটা একটু অন্যদিকে শিফট করতে চাই। আজকের প্রথম সেশনে একটা ইনফরমেশন উল্লেখ করা হয়েছিল যে পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড মুসলিমরা যে চ্যারিটি দেয় তার টোটাল অ্যামাউন্ট কত? কার খেয়াল আছে? বলেন, জোরে বলেন। কারো খেয়াল নাই? $600 বিলিয়ন, $600 বিলিয়ন। প্রপারলি কনটেক্সট যদি বোঝাতে চাই, বাংলাদেশের ন্যাশনাল বাজেট 2024-25 কত? 78 মাত্র। $78 বিলিয়ন বাংলাদেশের ন্যাশনাল বাজেট। এর 8 গুণ পৃথিবীর সব মুসলিমরা চ্যারিটিতে দেয় প্রতি বছর। সো অ্যামাউন্ট আসলে হিউজ, কিন্তু এর ফলেও কিন্তু ইনাফ পভার্টি মানে দূর হচ্ছে না। সো আমরা এখানে যারা আছি, আপনারা যারা আছেন, অবভিয়াসলি যে আপনাদের আত্মীয়স্বজন, আমাদের আত্মীয়স্বজন সবাই জাকাত দেয় না, তাই না? সবাই দেয় না? সবাই যদি দিত তাহলে হয়তো বা সাব্বির ভাই বললেন যে 2 বছরের মধ্যে জাকাত হয়তো বা দেওয়ার মানুষ মানে পাবো না আমরা। ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, ওনার টাইমে যেরকম ছিল যে জাকাত গ্রহণ করা মানুষ পাওয়া যেত না। সো আমি এই ব্যাপারটা নিয়ে বা জানতে চাই যে ওয়ান বাই ওয়ান সেম কোশ্চেনে যে ওস্তাদ নাহিদ হাসান কী মনে করেন যে আমাদের এখানে জাকাত তো আমরা অ্যাজ এ কনসেপ্ট সবাই বুঝি, এটাকে সবাইকে সামাজিকভাবে লাইফস্টাইলে নিয়ে আসা, আরও মোর জেনারেলাইজ করার জন্য আপনার কাছে মনে হয় সহজ সবচেয়ে কি উপায় হতে পারে আর কি? অবভিয়াসলি জ্ঞান তো মানে নলেজ তো একটা ব্যাপার স্যাপার আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধরেন একটা লোক সারাদিন প্রিপারেশন নিছে তার ইংরেজি পরীক্ষা, পরদিন যদি দেখে তার পরীক্ষা হলো ফিজিক্স, কী অবস্থা হবে? তা আমার বিষয়টা ওরকম যে আমি আজকে ভাবছিলাম রিবা নিয়ে কোনো একটা হয়তো কনফারেন্স, এসে দেখি জাকাত। মানে অবস্থা বুঝতেছেন? যা হাদিস কোরআন যা মুখস্থ করেছিলাম সব রিবা সংশ্লিষ্ট, এখন দেখতেছি যে জাকাত। বাই দ্য ওয়ে, যে কোনো ছোটো প্রোগ্রামে হলো আমি সবসময় একটু প্রিপারেশন নেওয়ার চেষ্টা করি। তো আসলে একই, দুইটাই হচ্ছে অর্থনৈতিক ব্যাপার স্যাপার। তো যেটা হয় যে জাকাত তো আসলে কালেক্ট করার বিষয়, এটা তো আসলে সরকার কালেক্ট করবে, এটা একটা বিষয়। সাহেব ভালো বলতে পারবেন যে কীভাবে কালেক্ট করবে, কীভাবে ব্যয় হবে। তবে সবাই যদি আমরা জাকাত দেই তাহলে, এবং সেটা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, তো তার ফলাফল তো ডেফিনেটলি ভালো হবে। ছোটোবেলা থেকে যেভাবে দেখে আসছি যে জাকাত সাধারণত জাকাতের কাপড় পাওয়া যায় আলাদা, জাকাতের লুঙ্গি পাওয়া যায় আলাদা, তাই না? এখন আবার জাকাতের আবার কাপড় লুঙ্গি বাদ দিয়ে কিন্তু আরও অন্য অন্য পণ্য চলে আসছে, জাকাতের অমুক, জাকাতের তমুক। সেগুলো হয়তো আমরা এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করে তারাই ভালো বলতে পারবে। যে তবে আমাদের একটা ছোট্ট বিষয় আছে যে আমরা মেন্টালি তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক সময় আত্মসমর্পণ করি না, যে কারণে জাকাতকে ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে দেখা যায়। যার ধরেন জাকাত দিতে হয় 5,000 টাকা, তার কিন্তু খুব একটা কষ্ট হয় না, সে অনেক বড় বড় কথা বলবে। কিন্তু যার 5 লাখ দিতে হয় সে কিন্তু, আমি ফিল করেছি, আমার যখন জাকাত আমি দিতাম কম, ধরুন 10,000, তখন খুব মানে বুক ফোলায় জাকাতটা দিয়ে দিতাম। এখন যখন একটু আয় বাড়ছে বা সঞ্চয় বাড়ছে, জাকাত দিতে গেলে তো অনেক টাকা দেওয়া লাগবে। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 2.5% আমাদের এইটা নিয়েছে।
ওরা যখন আমি আমার কনসালটেন্সিতে ট্যাক্স দেই, ট্যাক্স এবং AIT এগুলো মিলে প্রায় 27 বা এরকম % হয়ে যায়। মোর দ্যান 25% অথবা 25% হলো আপনার ভ্যাট, আর এরপরে বোধহয় আরও 10% আছে। তো আমরা দেখলাম 37%-এর মতো। খুব মুশকিলের বিষয়, তাই না? 100 টাকা ইনকাম করে 37 টাকা দিয়ে দিব। কারণ ক্লায়েন্ট তো আসলে আমাদের কনসালটেন্সি, বিং ইঞ্জিনিয়ার, আপনারা জানেন যে আমি তো এই 27% বা 37% টাকা দিয়ে দেওয়া, 100 টাকার মধ্যে 37 টাকা দিয়ে দেওয়া, এটা ফাঁকি না দিয়ে তো আসলে উপায় থাকে না। মানে অনেস্টলি এতটা কে দিবে আমার? এটা আমি তো ধরেন 1 লাখ টাকা একটা বিল পেলে আমার 27,000 টাকা দিয়ে দিতে হবে, এটা খুব কঠিন। ভাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রেকর্ড হচ্ছে, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে 27% চাইতেন বা 25%, আমার কিছু করার ছিল না। আমাকে কিন্তু গুনে গুনে 25%ই দিতে হতো। তো আল্লাহ বাঁচাইছে, মাত্র 2.5% করছে। তো মাত্র 2.5%, সেটাও আমরা না দেওয়ার জন্য কি করি? টাকা ক্যাশে রাখি না, টাকা জমি কিনে রাখি। আমার মনে আছে আমার অফিসে একবার যাচ্ছিলাম, তো আমার পাশের এক কলিগ বলতেছে, কেন জমি কিনে রাখবা, তাহলে তো জাকাত দিতে হচ্ছে না। মানে এক মহিলা কলিগ অনেক আগে, আমাকে না আরেকজনকে বলতেছে, কেন জমি কিনে রাখবা, তাহলে তো জাকাত দিতে হচ্ছে না, তাই না? তো এবার ফাঁকি দিয়ে তো সে লাভ নাই। আমরা যে জমিটা আমি কিনে রাখছি, সেই জমিটা তো থেকে যাবে পৃথিবীতেই। আর যে জায়গাটা আমি দিচ্ছি, সেটা তো আমার আখেরাতে গিয়ে সে জায়গাটা আবার পাবো, রিটার্ন পাবো, তাই না? এই জন্য আমাদেরকে আসলে সবশেষে যদি এই টোটাল, এগুলো সামাজিক, ইসলামের কিছু বিষয় আছে পারিবারিক, কিছু ব্যক্তিগত, কিছু সামাজিক। তো যে বিষয়গুলো সামাজিক, সেই বিষয়গুলো আসলে আমাদেরকে নিজেরা আমরা আসলে এভাবে ডিল করতে পারবো না। এর জন্য ইসলামী হুকুমা, ইসলামী শরিয়া, এগুলো আসলে সামাজিকভাবে দরকার। আদারওয়াইজ আমরা হয়তো কিছু জিনিস প্রবলেম সলভ বা ট্রাবল শুট বা একটু বেটারমেন্টে যেতে পারবো। আলটিমেটলি আসলে যে জিনিসের যে সমাধান, যে রোগের যে ওষুধ, সেই ওষুধই আসলে আমাদেরকে প্রপার সলিউশন দিবে। ইসলামী হুকুমা বা শরিয়া যদি একটা সমাজে না থাকে, তাহলে একটা মাছের যেমন পানির বাইরে বাস করা কঠিন, প্রপারলি আসলে আমাদের মতো মুসলিমদের একই সাথে দুইটা সোসাইটি মেনটেন করা কঠিন। আমি আমার একটা কথা বলে শেষ করে দেব। সেটা তো দেখেন, আমরা যখন মুসলিম ফ্যামিলিতে জন্মাইছি বা মুসলিম হয়েছি, বাই ডিফল্ট আমাদের একটা সংবিধান আমাদেরকে মানতে হয়, কি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে দিয়েছেন আমাদেরকে। আবার একই সাথে যেহেতু বাংলাদেশে জন্মাইছি, একটা হচ্ছে পৃথিবীতে আসছি মুসলিম হিসাবে, মুসলিম হয়েছে, একটা সংবিধান বাই ডিফল্ট আমি ক্যারি করতেছি। আবার দেখা যায় যেহেতু বাংলাদেশে জন্মাইছি, সুতরাং বাংলাদেশের যে সিভিল সোসাইটি রয়েছে, সেই সোসাইটির মধ্যে যে সংবিধান রয়েছে, রাষ্ট্র রয়েছে, সেটা আমি দেখছি যে আবার আমার সাথে কনফ্লিক্টিং। এর অর্থনীতি ব্যবস্থা, এর শিক্ষা ব্যবস্থা, এর সোশ্যাল জাজমেন্ট, মানে এর বিচার ব্যবস্থা, সবই কনফ্লিক্টিং। তো এখন অর্থনীতি মানতে গেলে পারছি না, কারণ সমাজ আমাকে একটা মানতে বাধ্য করছে। আমি আমার শিক্ষানীতি মানতে পারছি না, আমার ইসলাম একটা বলে, সমাজ একটা বলে, রাষ্ট্র একটা বলছে। আমার বিচার আল্লাহ বলে একটা, আর আমাদের সংবিধান বলে আরেকটা। তো টোটাল জিনিসটা আসলে এইভাবে সলিউশনটা হওয়া খুব ডিফিকাল্ট। আপনি একটা দিকে যাবেন, আরেকটা দিকে সর্বনাশ হয়ে যাবে, আরেকটা দিকে করবেন আরেকটা। তো একটা পাজল মেলানোর সময় আপনারা দেখবেন যে পাজলে যদি 2-1টা ঘর না মিলে, তো পুরো পাজল কখনো সলভ হবে না। তো আমাদের এই যত ইস্যুগুলো বলি, এরকম বিশেষ করে ফাইন্যান্স, যেটা অ্যাকচুয়ালি অর্থনীতি ব্যবস্থার পুরো জীবনকে প্রভাবিত করে, মানুষের সমাজকে প্রভাবিত করে সবচেয়ে বেশি 2টা বিষয়, একটা হচ্ছে বিচার ব্যবস্থা, আর একটা হচ্ছে অর্থনীতি ব্যবস্থা। তো এই বিচার এবং অর্থনীতি ব্যবস্থা যদি আসলে ইসলাম না আসে, তো দিন শেষে আসলে আমাদের ব্যক্তি পর্যায়ে বা পারিবারিক পর্যায়ে যতটুকু করা যায়, কিন্তু কখনো এটা পূর্ণভাবে সম্ভব হবে না। তো এটাই তো আলটিমেট সলিউশন হচ্ছে একটা মুসলমানকে মুসলমান থাকতে দিতে হবে। এইটাই হলো আমাদের আলটিমেট সলিউশন। এভাবে হয়তো ইনশাআল্লাহ একদিন আমরা কাজ করতে থাকতে থাকতে সহজ হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। আমরা মাঝে মাঝে ফেসবুকে অনেকে কমেন্ট করি, মনের কথা বলেছেন শায়েখ। সো আমি এরকম একটা কমেন্ট করতে যাচ্ছিলাম। তো ব্যাপারটা এরকমই যে ইকোসিস্টেম ইটসেলফ ফোর্স করা উচিত যে মানুষের জাকাত দিতে হবে। আমি আজকে প্রথমে বললাম এটা লাইফ স্টাইলের মধ্যে থাকতে হবে। আমরা যেমন ভাত খাই, মাসে ভাড়া দেই, জাকাতটা এমনই হইতে হবে যে এটা যাতে আলাদা লায়াবিলিটি ফিল না করি, বছর শেষে ক্যালকুলেট করে জাকাত দিতে হবে। ইট শুড বি রিয়েলি ইজি।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু মালিক ইবনে নুয়াইরা এই গোত্রের বিরুদ্ধে যখন রিদ্দার যুদ্ধ এক্সিকিউট করেন, তারা কিন্তু জাকাত দিতে অস্বীকার করেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বেঁচে নাই, এখন আমরা জাকাত দিব না। বাট এটা কিন্তু দেখেন ব্যাপারটা রাষ্ট্রীয় কাঠামো থেকে কিন্তু এক্সিকিউট করা হয়েছে, রিদ্দার যুদ্ধ। সো এই রাষ্ট্রীয় কাঠামো যেখানে শরিয়া আছে, এইটার জন্য আমাদের কাজ করা দরকার। যাই হোক, আমি আমার বেশি কথা বলবো না। একটু ডক্টর ইউসুফ সুলতানের কাছ থেকে সিমিলার প্রশ্নেরই হয়তো একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আমরা শুনতে পারবো। জি শুক্রিয়া। আমি প্রথমে মাইন্ডসেট নিয়ে বলবো। আমি মনে করি যে জাকাত দেয়া না দেয়া এটা গোড়াটা হচ্ছে মাইন্ডসেট। আমি আসলে আমার মাইন্ডে জাকাত দেওয়ার বিষয়টা কীভাবে প্রসেস করছি, আমি যেটা সবসময় অ্যাডভোকেট করি, বলার চেষ্টা করি যে জাকাত আসলে একটা ইনভেস্টমেন্ট। এটাকে আমরা এরকম অনেক ইনভেস্টমেন্ট করি যেটার আশু কোনো রিটার্ন আমরা চোখে দেখছি না। স্টকে অনেকে ইনভেস্টমেন্ট করেন, 5 বছর 10 বছর ধরে রাখেন, রিটার্ন আসতেও পারে, নাও আসতে পারে। তো এটা তো একটা সুনিশ্চিত রিটার্ন। দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন দিবেন বারাকার মাধ্যমে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আখিরাতেও দিবেন। এবং জাকাত একটি ইন্স্যুরেন্স, আমাদের সম্পদের প্রোটেকশন। আপনি উন্নত বিশ্বে যান, বাংলাদেশে তো ইন্স্যুরেন্স গাড়ির ক্ষেত্রেও মনে হয় কম্পালসারি নয়, না? অটো ইন্স্যুরেন্স কি কম্পালসারি? এখন কম্পালসারি, আচ্ছা। কিন্তু অন্যান্য দেশে যেমন ইভেন ঘরের জন্য ইন্স্যুরেন্স, আরও অনেক কিছু ইন্স্যুরেন্স কম্পালসারি। আমরা আমাদের মানে ওয়েলথের সত্যিকার ইন্স্যুরেন্স যদি চাই তাহলে জাকাত। মাহবুব ভাই প্রথম ইন্ট্রোডাক্টরি রিমার্কে একদম আজকে সকালবেলা একটা কথা বলেছিলেন, খুব ভালো লেগেছে, যে আমরা মানে উই হ্যাভ টু ফিল যে আমরা জাকাত দিতে পারছি। আমার মনে আছে যে আমি যখন প্রথম জাকাত হিসাব করেছি এবং মনে হচ্ছে যে এবার দিতে পারবো, এটা একটা ডিফারেন্ট লেভেলের আনন্দ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিচ্ছেন জাকাত দিতে পারার। প্রথম যখন কোরবানির একটা ছোট্ট কোরবানি হলেও দিতে পারছি, এটা একটা অন্যরকম আনন্দ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরবানি দেওয়ার তৌফিক দিচ্ছেন। যদি আমাদের সমাজ এটাকে ভুল ইন্টারপ্রেট করে, ওরে বাবা জাকাত দিয়ে ফেলতেছে, না জানি কত বড় লোক হয়ে গেছে, কোরবানি দিতেছে মানে না বিরাট ব্যাপার কিছু কিছু। আসলে বিষয়টা এরকম না, এটা ডিপেন্ড করে আমার ইন্টেনশনের উপর। কাজে এই মাইন্ডসেটটা খুব গুরুত্বপূর্ণ। সাব্বির ভাই একটা কথা বলেছেন, ওইটা রেশ ধরে আমি একটু বলতে চাই। উনি ত্যাগের মাঝে যে আনন্দ, এটা ফিল করার বিষয়ে বলেছেন। দেখেন, আমরা যখন টিভি দেখি, মানে যারা দেখেন, তারপর মোবাইলে আছে, সোশ্যাল মিডিয়ার কথা বলি, তাহলে সবাই রিলেট করতে পারবেন। ফেসবুকে যে আমরা স্ক্রল করছি, খুব ভালো লাগছে। কেন ভালো লাগছে? কারণ আমাদের ব্রেইন ডোপামিন রিলিজ করছে। ডোপামিনটা আপনারা জানেন, ডোপামিন অ্যালকোহলে রিলিজ হয়, ডোপামিন সিগারেটে রিলিজ হয়, ওয়াইনে রিলিজ হয়, সোশ্যাল মিডিয়াতে, মুভিতে, সাউন্ডে, নাটকে, অনেক কিছুতে রিলিজ হয়। এই ডোপামিনের বিষয়টা হলো খুব স্পাইক করে আনন্দের মাত্রাটা। এরপর যখন সে ক্র্যাশ করে তখন মারাত্মক ক্র্যাশ করে, এত বেশি ক্র্যাশ করে যে আপনি ইনস্ট্যান্ট খুব স্যাড ফিল করবেন, এবং যারা নিয়ন্ত্রণ করতে পারে না ওরা আত্মহত্যার মতো মানে খারাপ করতে চায়। এখন এই ডোপামিনের এই নিঃসরণটাকে সাস্টেনেবলি কীভাবে আমি এক্সিকিউট করতে পারি, এটা নিয়ে কিন্তু রিসার্চ আছে। আমি মাঝে মধ্যে নিউরো বিষয় নিয়ে পড়ি, আমার কাছে ভালো লাগে। দেখবেন যে চ্যারিটির মাঝে একটা সাস্টেনেবল ডোপামিন এবং মানে খুব স্ট্যাবল এবং সাস্টেনেবল ডোপামিন রিলিজের বিষয় আছে। মানে কি, আমরা যখন মানুষকে দান করি, এটাতে আমাদের আনন্দ তৈরি হয় স্ট্যাবল লেভেলে, স্পাইক লেভেলে না, স্ট্যাবল লেভেলে, এবং লং টার্ম। আমি অনেক দিন পর্যন্ত আনন্দটা করি। আপনার খুব মন চাইলো যে এখন আইফোন কিনতেই হবে, এত ক্রেজ উঠেছে, আইফোন কিনতে হবে, কিনেন, 2 দিন পরে মনে হবে যে কেন কিনলাম, রাইট? যে কোনো দুনিয়াবি মাতা দুনিয়া কালিল, আল্লাহ বলেছেন মাতা দুনিয়া কালিল, দুনিয়ার ভোগ এটা স্বল্প সময়ের। কিন্তু যখন আমরা চ্যারিটি করি, বিশেষ করে যখন আল্লাহর জন্য করি, চ্যারিটি তো CSR দিয়ে কতভাবে মানুষ চ্যারিটি করতেছে, ওটা কথা বলতেছে না। ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সবচেয়ে বেশি চ্যারিটি হয় দুনিয়াতে, মানে চ্যারিটি দিলে আপনার ট্যাক্স ফাঁকি হবে। যত বড় বড় বিলিয়নার প্রত্যেকে নিজস্ব ফাউন্ডেশন আছে, এটা কিন্তু অধিকাংশই এমন না যে তারা খুব ভালো ইন্টেনশন চ্যারিটি করতেছে, ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য করতেছে, মানে স্ট্রেট ফরওয়ার্ডলি যদি বলি। কিন্তু আমরা যারা আল্লাহর জন্য চ্যারিটি করতেছি, তাদের যে ডোপামিন দেখবেন সে সুখে আছে, শান্তিতে আছে। এই বিষয়টাকে মানুষকে, এই মাইন্ডসেটের পার্সপেক্টিভটা আমার মনে হয় আমাদের বিভিন্নভাবে তুলে ধরা দরকার। এবং মাহবুব ভাই যেটাকে লাইফ স্টাইলের কথা বলেছেন, একই কথাই আমরা বলছি। আর দ্বিতীয় যে পয়েন্টটা আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে সাব্বির ভাইয়ের কথা থেকে যেটা আসছে, এবং আসসুন্নাহ আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান সময়ে অন্যতম রিলায়েবল একটা জাকাত কালেকশন এবং ডিস্ট্রিবিউশন এজেন্সি এবং অন্যান্য সাদাকা ইত্যাদি। আল্লাহ আমরা ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে আরও এফিশিয়েন্টলি কাজ করার তৌফিক দান করুন। এখানে ট্রাস্ট একটা ইম্পর্টেন্ট বিষয়, এবং এই ট্রাস্ট তৈরি হয় ট্রান্সপারেন্সির মাধ্যমে, স্বচ্ছতার মাধ্যমে।
আর সুন্নাহ কনসিস্টেন্টলি স্বচ্ছতাকে ধরে রেখেছে, যেটা ট্রাস্টে নিয়ে গিয়েছে। আমরা অনেকেই, আমি নাম নিচ্ছি না, আমাদের দেশেও আমরা ওই একই সময় আরও অনেকে বন্যার জন্য টাকা তুলেছেন আমরা জানি, এবং এই ট্রান্সপারেন্সি ইস্যু ছিল, স্বচ্ছতার ইস্যু ছিল। টাকা কি আসলে ডিস্ট্রিবিউট হয়েছে না ব্যাংকে জমা ছিল, এই বিষয়গুলো কিন্তু আলোচনায় এসেছে। আমি যত বড় ব্যক্তি হই না কেন, আমার পুরো আপনার কালেকশন চ্যানেল যদি ট্রান্সপারেন্ট না হয়, তাহলে আপনার ডেফিনেটলি মানুষ একবার দিবে, পরের বার দিবে না। 2 নম্বর, উনি আরেকটা বিষয় বলেছেন, এফিসিয়েন্সি, যেটাকে আমি বলতে চাইবো, এবং এফিসিয়েন্সি কালেকশনের ক্ষেত্রে, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে উনি এফিসিয়েন্সির একটা কথা অপু ভাইয়ের উদাহরণ দিয়ে উনি ওটা বুঝিয়েছেন। এখানে আমি ডাক্তার জাকির নায়েক সাহেবের একটা কথা বলতে চাই। ওনার সাথে মালয়েশিয়ায় দেখা হয়েছিল ওনার বাসায় কয়েক বছর আগে। উনি কথা এক প্রসঙ্গে বলছিলেন ইউকের অভিজ্ঞতা, যে সেখানে সারাদিনব্যাপী রমজানে আপনার কালেকশন হয়, সাদাকা কালেকশন হয়। সেই কালেকশনটা আপনার 5 স্টার হোটেল আর বিজনেস ক্লাস প্লেন এটা সেটা করে টোরে আলটিমেটলি আফ্রিকায় যায় হয়তো 10%, 15% বা ইভেন লেস দেন দ্যাট। আমি কিন্তু আমার কথা বলছি না, কোট আনকোট ডাক্তার জাকির নায়েক সাহেবের কথা বলছি। তাহলে বুঝতেই পারছেন এটা ডিফারেন্ট লেভেলের কথা, এবং উনি বুঝে শুনে কথাটা বলেছেন। এবং উনি মুম্বাইয়ের মানুষ তো খুব, উনি যখন বলেন, ওনাকে যেভাবে আপনি স্টেজে দেখছেন একদম মনে হবে যে এখনই আপনার ওই ব্রাদার আস্কড এ গুড কোয়েশ্চেন, মানে হচ্ছে যে আজকে অবস্থা খারাপ, তো ওরা সামনেও কথাবার্তাগুলো ওরকম। উনি খুব কনফিডেন্টলি কথা বলছিলেন। তাহলে এফিসিয়েন্সি কালেকশনেও আমি জাকাতটা আমার পর্যন্ত আসার ক্ষেত্রে যেন এফিসিয়েন্সি থাকে, এখানে টেকনোলজি আসবে। বর্তমান সময় আপনি দিয়ে দিলেন অমুকভাবে, আপনি অমুকভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেন, কে দিবে ভাই? এখানে কিউআর কোড দেন। মালয়েশিয়াতে আপনি প্রত্যেকটা মসজিদে কিউআর কোড আছে। তারপর কার্ড টাড়িতে তো এগুলো এখন সেকেল হয়ে গেছে। কিউআর কোড দিয়ে আপনি ইজিলি জাকাত কালেকশন করতে পারছেন। প্রত্যেক মসজিদের সামনে, এখানে সেখানে, আপনার গ্রসারিতে নানাভাবে কালেকশন হচ্ছে। অ্যাপের ভিতর দিয়ে আসুন্নাও এখন বিভিন্ন অ্যাপের ভিতরে ঢুকে গিয়েছে। এগুলো হচ্ছে কালেকশনের আপনার এফিসিয়েন্সি। আবার একই সঙ্গে ডিস্ট্রিবিউশনে আমরা গ্লোবাল সাদাকা নামে একটি ইন্টারন্যাশনাল জাকাত প্ল্যাটফর্মের শেয়ার অ্যাডভাইজার দীর্ঘদিন যাবত, তারা ফিনটেক ক্রাউড ফান্ডিংয়ের ভিতর দিয়ে ডিস্ট্রিবিউশনটাকে এনশিওর করার চেষ্টা করছে, কালেকশন এনশিওর করার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের অনেকগুলো টেক স্পন্সরও আছেন, আজকে আপনারা অনেকে আছেন। তো আমার মনে হয় এই 2টা জায়গায় যদি আমরা এফিসিয়েন্সিটাকে আরও বাড়াতে পারি, মানুষ কেন দিবে না? যেমনটা সাব্বির ভাই বললেন, আমি এটা ইকো করে শেষ করছি, যে আসলে অনেক রকম কাজ করার সুযোগ আছে, অনেকভাবে কাজ করার সুযোগ আছে। কাজেই আরও 10টা 100টা প্রতিষ্ঠানও যদি আসে, বাংলাদেশে একটা হিউজ পপুলেশন, ডেফিনেটলি এখানে আমরা মনে করি এটা কম্পিটিটর না, বরং সবাই মিলে আরও বেশি সমাজের জন্য কাজ করার সুযোগ পাবে ইনশাল্লাহ। ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। এখন আমরা মুবির ভাই থেকে শুনবো। আমরা আশা করি এখান থেকে আরেকটা ডিফারেন্ট পার্সপেক্টিভ বের হবে। কারণ হচ্ছে মুবির ভাই দীর্ঘদিন গ্রামীণ ফোনে ছিলেন। ওনার যে নেটওয়ার্ক, যেই রিচ সার্কেল, সবার থেকে একটু ডিফারেন্ট, কর্পোরেট, মোর অফ কর্পোরেট আমরা যদি বলতে পারি। সো মাইন্ডসেট বা বাকি যেসব ডিসকাশন হলো, সেটার আলোকে যদি উনি নিজের অনুভূতি না মানে পার্সপেক্টিভটা যদি বলতে পারেন এখানে। আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল, মানে আমার একটা পয়েন্ট অফ ডিসক্লেমার, যে আমার পাশে যে মানুষগুলো বসে আছেন, সুবহানাল্লাহ, এনাদের তুলনায় আমি আসলে কিছুই না। আমি প্র্যাকটিক্যালি আই এম ফিলিং ভেরি অনার্ড যে ওনাদের পাশে বসার আমার জায়গা হয়েছে। তো আমি যেহেতু একজন টেক এন্টারপ্রেনিয়র এবং একই সাথে আমি এডুকেশন ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি বিভিন্ন কর্পোরেট ট্রেনিং দেই, সফট স্কিলস ট্রেনিংয়ের সাথে জড়িত। তো আলহামদুলিল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশনেও আমার একটা কাস্টমার সার্ভিস ট্রেনিং দেওয়ার এক্সপিরিয়েন্স আছে। তো ওই পার্সপেক্টিভে আমি যদি জাকাত দেওয়ার জিনিসটাকে আমরা একটু সায়েন্টিফিক্যালি যদি একটু চিন্তা করি, যে মাহবুব ভাইয়ের প্রশ্নটা ছিল যে আমরা কিভাবে আমাদের জাকাতের প্রবণতাটা বাড়াতে পারি বা জাকাতের ইফেক্টিভনেসটা বাড়াতে পারি। তো আমরা যদি কম্পিটেন্সের ইকুয়েশন চিন্তা করি, যে কোনো ধরনের, আমরা সবাই চাই কম্পিটেন্ট রিসোর্স হতে। তো কম্পিটেন্সের ইকুয়েশনটা হচ্ছে কিন্তু SKA, এই তিনটার যোগফল, অর্থাৎ স্কিল, নলেজ এবং অ্যাটিটিউড। এখন কম্পিটেন্স যদি 100% হয়, আচ্ছা এর আগে আরেকটা লেয়ার যোগ করি, নলেজ এবং স্কিল এই দুইটা মিলায় হয় ক্যাপাবিলিটি, অর্থাৎ অ্যাটিটিউড অ্যান্ড অ্যাবিলিটি। এই দুইটা যখন একসাথে হয় তখনই কম্পিটেন্ট রিসোর্স জেনারেট হয়। তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে কম্পিটেন্স যদি 100% হয়, তাহলে অ্যাটিটিউড কত পার্সেন্ট আর অ্যাবিলিটি কত পার্সেন্ট? এনি আইডিয়া?
না 100% তো কম্পিটেন্ট হলে, বাট সেটার কত পার্সেন্ট অ্যাটিটিউড আর কত পার্সেন্ট অ্যাবিলিটি? 50-50, আচ্ছা 80% অ্যাটিটিউড, ভেরি ক্লোজ, ভেরি ক্লোজ। এটা যদিও একদম কেউ তার মানে বাটখারা দিয়ে মেপে তো আর কেউ বলতে পারবে না, এটা এক্সপার্ট ওপিনিয়ন, যেটা যারা সাইকোলজিস্ট তাদের ওপিনিয়ন হচ্ছে অ্যাটিটিউড ইজ 90%, অ্যাবিলিটি ইজ 10%। এখন এই কিছুক্ষণ আগে কিন্তু নাহিদ ভাই, ইউসুফ ভাই, সাব্বির ভাই, ওনারা কিন্তু এক্স্যাক্ট একই কথাই বলে গেছেন। আমি শুধু ওনাদের কথাগুলোকে একটা ফরম্যাটে ফেলতে চাই। ফরম্যাটে ফেললে আমি আশা করি আপনাদের ওনাদের কথাগুলোকেই রিটেইন করতে অনেক সুবিধা হবে। প্রথমে যেটা ইউসুফ ভাই খুব সুন্দর করে বললেন যে আমাকে চাইতে হবে, আমাকে চাইতে হবে, আমার যে সাব্বির ভাই বললেন যে দেয়ার যে সুখ সেটাকে প্রপারলি ফিল করতে হবে। হ্যাঁ, নাহিদ ভাই যেটা বললেন যে আমি 10,000 টাকা দিলে যেই বাহাদুরি নিয়ে দিতে পারি, সেটা যখন 10 লাখ টাকা হয়ে যায় সেই বাহাদুরিটা যেন কোথায় হারায় যায়। ওই যে চাওয়ার যে প্রবণতা, চাওয়ার যে ইন্টেন্সিটি, সেইখানে আসলে আমাদের সমস্যা আছে। এখন চাওয়াটা আমরা কিভাবে বাড়াতে পারি, জাস্ট মাই পার্সপেক্টিভ, আপনারা এগ্রি করতেও পারেন, নাও করতে পারেন। যে নাম্বার 1 হচ্ছে যে বেসিক্যালি আমরা যদি আরেকটা রুলে যদি আমরা ঢুকি, যে অ্যাওয়ারনেস টু অ্যাডভোকেসি, যে জাকাত সম্পর্কে প্রথমে অ্যাওয়্যার করতে হবে, অ্যাওয়ারনেসের পরে আসে নলেজ, নলেজের পরে আসে কনসিডারেশন, যে আমাকে চাইতে হবে যে জাকাত দিব, দেন তারপরে আমি জাকাত দেই। জাকাতটা দিতে দিতে আমার ভিতরে তারপরে একটা প্রবণতা চলে আসে, যখন আমি সেটাকে বলি আই এম কাইন্ড অফ লাইক লয়াল টু জাকাত, কাইন্ড অফ, যে মানে আমি জাকাত না দিলে আমার ভিতরে অস্বস্তি লাগে। এবং তারপরে ফাইনালি আসে হচ্ছে কি বলে এটাকে, মানে আমি আরেকজনকে, আমি তো শুধু নিজে দিব না, আরেকজনকেও আমি দিতে আমি উদ্বুদ্ধ করব। এটা হচ্ছে অ্যাডভোকেসি টুয়ার্ড জাকাত। তো এই যে এই ডিফারেন্ট লেয়ার, প্রতিটা মানুষ কিন্তু একই লেয়ারে না, কেউ হয়তো বা অ্যাওয়ারনেস নলেজও ঠিকমতো নাই। আমরা কিন্তু এখনও অনেকে জানি না যে এক্স্যাক্টলি কীভাবে জাকাতটা ক্যালকুলেট করতে হবে। আর অনেকে হয়তো বা আমরা যারা আছি, যেটা ভাই কিছুক্ষণ আগে বললেন যে নবীজির ওফাতের পরে জাকাত দিব না বলার পরে কিন্তু যুদ্ধ হয়েছে, যুদ্ধ মুসলমানরা গিয়ে যুদ্ধ করছেন। সো সেটা হচ্ছে পিওর অ্যাডভোকেসি লেভেল অফ জাকাত। আমরা কোথায় আছি এই জিনিসটা আসলে আমাদেরকে একটু ফিল করতে হবে। এবং এই আস-সুন্নাহ ফাউন্ডেশনের মতন বিভিন্ন প্রতিষ্ঠান যারা কিনা এইটাকে একটা খুব ট্রান্সপারেন্ট লেভেলে নিয়ে আসছেন, এই ধরনের সবাইকে যত বেশি প্র্যাকটিস করব, ইনশাআল্লাহ আমাদের অ্যাওয়ারনেসটা তত বৃদ্ধি পাবে। এবং আমাদের ওই যে অ্যাটিটিউড টুয়ার্ড জাকাত, দ্যাট শুড বি রিয়েলি টুয়ার্ড লাইক উই আর রেডি টু ফাইট ফর ইট, ওই লেভেলে নিতে হবে। এখন অ্যাটিটিউডের পর, অ্যাটিটিউড তো 90%। এখন আমি শুধু বসে বসে চাইলাম শুধু জাকাত দিব, বাট আমি কোনো অ্যাকশন নিলাম না, আমার ভিতরে কোনো অ্যাবিলিটি গ্রো করলো না, তাহলে কিন্তু হবে না। সো আমি চাওয়ার সাথে সাথে আমাকে দুইটা জিনিস করতে হবে। এক নাম্বার হচ্ছে আমাকে শিখতে হবে যে জাকাত কিভাবে ক্যালকুলেট করতে হয়। এটা কিন্তু আমরা মানে কয়েকদিন আগেও আমার এক বন্ধু আমাকে ফোন দিয়ে মানে জিজ্ঞেস করলো যে জাকাত কিভাবে করবো ইন এভরিথিং। সবারই সামহাও একটা ধারণা আছে, বাট তারপরে আসলে তারা আসলে ক্লিয়ার না। সো এই জিনিসটাকে যত বেশি আমরা এক্সপোজ করব, যত বেশি সামনে নিয়ে আসবো যে এইভাবে করে জাকাত ক্যালকুলেট করতে হয়, এবং জাকাত ক্যালকুলেট কিভাবে করতে হয় সেটা জানা, সো দ্যাট ইজ নলেজ। সেটাকে প্র্যাকটিস করে অ্যাকচুয়ালি সেটাকে স্কিলে পরিণত করা, যে আমার এই জাকাত আমার ক্যালকুলেট করতে আমাকে আর কারো কাছে যাইতে হবে না, সেটা হচ্ছে স্কিল। সো এই নলেজ এবং স্কিল এই দুইটা মিলায় হচ্ছে কিন্তু আমার অ্যাবিলিটি। এখন জাকাত শুধু আমি ক্যালকুলেট করলাম, করে আমি জাকাতটা দিয়ে দিলাম, এমন একটা জায়গায় দিলাম যেখানে আসলে ট্রান্সপারেন্সি নাই। প্রচুর কিন্তু আমাদের, আমি বিশ্বাস করি আমি নিজেও হয়তো বা এমন কোনো জায়গায় জাকাত দিছি যেটা ইভেনচুয়ালি হয়তো বা ঠিকমতো ইউটিলাইজ হয় নাই। তো এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় দায়িত্ব, যে কোথায় দিচ্ছি সেইটাও আমরা ঠিকমতো বুঝে দিচ্ছি কিনা, প্রপারলি খোঁজ খবর নিয়ে ট্রান্সপারেন্সি এনশিওর করে দিচ্ছি কিনা। সো এই জিনিসগুলো আমরা যখন অ্যাসার্টেন করতে পারবো, তখন আসলে আমাদের জাকাত দেওয়ার ওই যে মজাটা, সাব্বির ভাইয়ের যে কথাটা, সেই মজাটা তখন আর খুব বেশি করে আসবে। তো আমি জাস্ট আমার পার্সোনাল একটা ক্যালকুলেশন হচ্ছে, বাংলাদেশে আমার জাস্ট ধারণা, বাংলাদেশে কোনো এই ধরনের কোনো ক্যালকুলেশন এখনও হয় নাই। আমি একটা গ্রস এস্টিমেশন
সেটা হচ্ছে বাংলাদেশে অ্যারাউন্ড প্রতি বছর 3500 থেকে 7000 কোটি টাকার জাকাত দেওয়া হয়। এটা হচ্ছে আমার জাস্ট একটা, আমি একবার বসে আমি হিসাব করছিলাম। সো চিন্তা করেন 7000 কোটি টাকা, 7000 কোটি টাকা বাদই দিলাম, 3500 কোটি টাকা, দ্যাটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। তো এই যে অ্যামাউন্ট, এবং এই অ্যামাউন্টটার মজাটা কি? এই মজাটা হচ্ছে মানুষজন এই টাকাটা দিতে পেরে খুশি। সে অনেক সময় সে খোঁজও নেয় না, ভাই তুমি কিভাবে খরচ করছো আমাকে জানানোরও দরকার নেই, আমি আল্লাহর ওয়াস্তে দিয়ে দিছি। তো আপনি চিন্তা করেন আপনার এই ফান্ডটা যদি কোনো 2 নাম্বার মানুষের হাতে পড়ে, সে কি পরিমাণে খুশি হবে। হ্যাঁ, কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই এই টাকার। তো এইটা কিন্তু, এবং এইটার জন্য দেখেন প্রচুর সেকুলার অর্গানাইজেশন, যারা মুসলমানের নাম শুনলে সে হু হু করে, অথচ জাকাত নেওয়ার সময় সে কিন্তু ঠিকই জাকাতের সময় আমাদের কাছে টাকা চায়। কেন টাকা চায়? কারণ এই টাকাটা হচ্ছে ফ্রি, একদম ফ্রি ক্যাশ, মজার টাকা, প্রচণ্ড মজা, প্রচণ্ড মিষ্টি এই টাকাটা। হ্যাঁ, কারণ কেউ খোঁজখবর নেয় না। তো এইটাও কিন্তু আমাদের একটা দায়িত্ব যে আমরা কাকে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমি যেটা টোটাল কথাটা বলি এটা জাস্ট আরেকবার একটু রিপিট করি, যে আমি যথাযথভাবে ক্যালকুলেট করে দিচ্ছি কিনা, দ্যাট ইজ নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে যাকে দিচ্ছি তাকে আমি বুঝে শুনে দিচ্ছি কিনা। এই দুইটা যখন হবে তখনই ওই বেসিক্যালি এই যে সাব্বির ভাইয়ের যে কথা যেটা বলছিলেন যে জাকাত দিয়ে মজা আসবে, ওই দিয়ে মজা আসার ব্যাপারটা ইনশাআল্লাহ তখন আমাদের কাছে আরও ক্লিয়ার হবে। হ্যাঁ, সো আমার মনে হয় আমার পার্সপেক্টিভ আমি বললাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ খায়রান। সো অনেকগুলা পয়েন্ট চলে আসলো। একটা হচ্ছে চ্যারিটি অর্গানাইজেশন, আর একটা হচ্ছে আমাদের ইকোসিস্টেম থাকতে হবে, দ্যাট ইজ শরিয়ার শাসন থাকলে জিনিসটা আরও স্ট্রিমলাইন হয়, মাইন্ডসেট এবং প্রপারলি করা, ক্যালকুলেট করা, প্রপার অথরিটির কাছে দেওয়া। সো আমরা কিন্তু এসেন্সটার বিভিন্ন পার্সপেক্টিভ নিয়ে একই কথা বলছি, বাট পয়েন্টটা তো আসলে বুঝতে পারলেন, তাই না, বিভিন্ন জায়গায়। এখন আমাদের সময় খুব কম, এর মধ্যে আমরা 2টা প্রশ্ন নেব আপনাদের অডিয়েন্স থেকে। এই আলোচনার ভিতরে, এই স্কোপের ভিতরে, আপনার প্রশ্ন করতে পারবেন না, এই আলোচনার ভিতরেই 2টা কোশ্চেন নিতে পারবো সময় স্বল্পতার জন্য। যদি ভলান্টিয়াররা কাউকে দিতেন, কারো যদি প্রশ্ন থাকে হাত তুলতে পারেন উইদিন দিস ডিসকাশন স্কোপ, না হইলে অবশ্য আমরা চলে যাব। কারো প্রশ্ন নাই? এর মানে কি সবাই আলোচনা কিছু বুঝতে পারেন নাই, না বেশি বুঝে ফেলছেন যে আসলে কোনো প্রশ্ন নাই? লা শাক্কা ফি। আচ্ছা, কোনো ভেজাল নেই। এই যে একজন প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম। আমরা মাস পিপলকে কিভাবে আরো এঙ্গেজ করতে পারি সো দ্যাট উই ক্যান অ্যাটেইন আওয়ার গোল? এটা নিয়ে তো আলোচনা হইলো তখন। মাস পিপল আর একটু স্পেসিফিক করেন, মানে ধরেন কোনো একটা স্পেসিফিক ইস্যু, প্রবলেম যদি আপনার মাথায় থাকে যে এই প্রবলেমটা কীভাবে অ্যাড্রেস করতে পারি। যেমন আমাদের এখানে একটা বড় টার্গেট আমরা পেয়েছি যে এত ক্রোড়স টাকা আমরা পাচ্ছি, এটাকে এভাবে ইউটিলাইজ করতে পারি, বাট ফ্রম হোয়ার? তো মাস পিপলরা কিন্তু উৎসাহ নিয়ে যে আসবে, আমরা তাদেরকে সোর্স দেখাচ্ছি যে আসো, আমি সঠিকভাবে ইউটিলাইজ করে দিব, বাট তাদের মনের জায়গাটাকে আরও কীভাবে আমরা স্টিমুলেট করতে পারি? আচ্ছা, এটা কে যে উত্তর দেবে, আমার একটা আইডিয়া আছে। ইনফ্যাক্ট আমাদের ছোটোকালে, মানে আমাদের সেই 80s 90s কিড যারা ছিল, আমাদের সময় স্কুলের তো বৃত্তি মেইন স্ট্রিম ছিল বেশ, 5-এর বৃত্তি, 8-এর বৃত্তি, মাঝখানে আরেকটা ছিল ক্লাস 6-এ শহীদ জয়নুল আবেদিন বৃত্তি। সো এই জাকাত নিয়ে যত ক্যালকুলেশন আছে এবং যেই পড়াশোনা আছে, এর জন্য আলাদা বৃত্তি পরীক্ষা হতে পারে। এই বৃত্তি পরীক্ষা যারা পাশ করবে তারা স্টাইপেন্ড পাবে। এতে হবে কি, জাকাত ক্যালকুলেশন আমাদের সময় ছিল সুদ কষা অঙ্ক, খেলা আছে আপনাদের, সুদ কষা অঙ্ক, জাকাত ক্যালকুলেশন, এই ব্যাপারটা মেইন স্ট্রিম হয়ে যাবে। ক্যালকুলেশন করতে করতে লাইফ স্টাইল ঢুকে যাবে। তুমি এত জাকাত ক্যালকুলেট করো, তাহলে জাকাত দাও না কেন, তাই না? এখন যদি আপনার কোনো ব্যাংকের কাছ থেকে লোন নেন, আল্লাহ মাফ করুক, ওরা কিন্তু একেবারে লজ্জা শরম ছাড়াই বলবে এত % ইন্টারেস্ট, তাই না? বিকজ জিনিসটা মেইন স্ট্রিম হয়ে গেছে। ইন্টারেস্ট যে খারাপ সেটা এরকম না, কারণ আমাদের টেক্সট বুকে ছিল। টেক্সট বুকে যখন একটা জিনিস থাকে সেটা কিন্তু অথেন্টিসিটি অনেক হাই থাকে। সেটা আমার ব্যক্তিগত আইডিয়া যে এগুলি যদি এই টাইপের কোনো রিওয়ার্ডিং সিস্টেম দেওয়া যায়, রিওয়ার্ড এবং লাইফস্টাইলে ঢুকায় দেওয়া যায়, যে জিনিসটা খুব নর্মাল এবং এটা ছাড়া আপনি কমপ্লিট মুসলিমই না, তাহলে হয়তো বা একটু করতে পারে, বাড়তে পারে।
অন্য কারো যদি কোনো পার্সপেক্টিভ থাকে বলতে পারেন। ইম্প্যাক্ট যদি যত বেশি দেখানো যাবে, যেটা অ্যাকচুয়ালি আসুন্নাহ ফাউন্ডেশন যেটা করে ট্রান্সপারেন্সিটা নিয়ে আসছে, তো যত বেশি ইম্প্যাক্ট দেখানো যাবে, যত বেশি আমার টাকা কাজে লাগছে দেখানো যাবে, ততই মানুষের উৎসাহ আসবে। এখানে বন্যার সময় আমাদের 12 দিন আমাদের ডোনেশন কালেকশন হয়েছে। 12 দিনে 15 লক্ষ মানুষ অনলাইনে ডোনেশন দিছে। তাহলে আপনি এটা বুঝেন, আমাদের মতো একটা প্রতিষ্ঠানকে, ছোট একটা প্রতিষ্ঠানকে, এইভাবে যদি আরও 10টা প্রতিষ্ঠান থাকতো তাহলে তো বাংলাদেশের সবাই অলমোস্ট চলে আসতো ডোনেশন দেওয়ার আন্ডারে। এখন সে যদি তার আশেপাশে দেখতে পারতো যে, আমরা একটা কথা বলি যে বন্যার সময় আমি মোবাইল কোড চালাইতেছে যে চিরার কেজি 150 টাকা হয়ে গেছিলো, মানে চিরার দাম বাইরে গেছিলো। এখন আসলে আপনি একজন ডোনার হিসেবে আপনিও দেখতেছেন যে আপনার বাসার পাশের দামও চিরার দাম বাইরে গেছে। এখন আসলে একটা অর্গানাইজেশনের পক্ষেই সম্ভব যে আমরা কিনছিলাম 58 টাকা কইরা, 50 টাকা কইরা আর 58 টাকা কইরা, এটা অর্গানাইজেশনের পক্ষেই সম্ভব। তখন কিন্তু সে নিজে না দিয়ে দিবে, অর্গানাইজেশনকে দিবে। সে যখন দেখবে যে আমার চেয়েও টাকাটা আরও বেটার কাজে লাগতেছে। সুতরাং এখানে ট্রান্সপারেন্সি এবং তার কাজের আউটপুট, এই দুইটা হইলে প্রত্যেকটা মানুষকে দিয়েই ডোনেশন দেওয়ানো সম্ভব আমার কাছে মনে হয়। একটা হিডেন ইনফরমেশন, এটা হচ্ছে ওনাদের সাইটে বিকাশে যেই পরিমাণ হিট হয়েছিল ওই সময় বন্যার সময়, বিকাশের সার্ভার ডিফারেন্টভাবে স্কেল করতে হয়েছে এই জন্য, কারণ এত অল্প সময়ে এত ট্রানজেকশন এর আগে কখনো হয় নাই। মাশাআল্লাহ। আমরা জানি যে জাকাতের ক্ষেত্রে জাকাতের একটা বার্থ ডেট আছে, আমি এভাবেই বলি, একটা বার্থ ডেট আছে, এবং জাকাতের এই বার্থ ডেটটা কিন্তু আমরা ওইভাবে আমরা নোহাউ করি সামাজিকভাবে। নোহাউ না করার কারণে আমাকেও কেউ শিখায় নাই যে বাবা তোমাকে কিন্তু মনে রাখতে হবে when you will be reach the হিসাব, কখন হিসাবে পৌঁছবে। বাট আমি আমার ছেলেকেও শিখাচ্ছি না যে বাবা তোমাকে তো মনে রাখতে হবে কখন হিসাবে পৌঁছছো। এই জায়গাটাতে আপনারা কি বলবেন যে এই জায়গাটা এখানে বিষয়টা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমাদের সকলেই রেসপন্সিবল এবং সকলেই তার রেসপন্সিবিলিটি সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এখন আমরা যারা বিভিন্ন অর্গানাইজেশনে সি লেভেলে আছি, ডিসিশন মেকার আছি, আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে নানা রকম উদ্যোগ নিতে পারি। আমরা এখানে জাকাত এক্সপার্ট যারা, তাদেরকে প্রমোট করতে পারি, জাকাত নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, তারপর জাকাত নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার কথা মাহবুব ভাই বলেছেন সেটা করতে পারি। তার মানে এখানে দুটো বিষয়, এক নম্বর হচ্ছে যে মানুষ তার জাকাত হিসেব করা, দায়িত্বশীলতার সঙ্গে প্রতি বছর জাকাতের টাকা অ্যালোকেট করা, এবং ফাইনালি জাকাত ডিস্ট্রিবিউট করা, ডিসবার্স করা। প্রথম দুইটা পার্ট আমি মনে করি খুব ইম্পর্ট্যান্ট। মানে আমি যদি বাজেট করি, অ্যালোকেট করি যে হ্যাঁ আমার 100 টাকা জাকাত দিতে হবে, এরপর আমি খুঁজে বের করে করবো কাকে দিব। আমরা কাকে দিব এটা একটু পরে আসি। ফার্স্টে হচ্ছে অ্যালোকেট করার যে বিষয়টা, ক্যালকুলেট করার যে বিষয়টা, যেটা আপনিও বললেন যে আমরা আমাদের সন্তানদেরকে শিখাচ্ছি কিনা। তো একটা হলে আমরা সব কিছুতেই কী বলি যে রাষ্ট্র নাই, আমাদের কিছু করার নাই। এইটা আমি মনে করি ওই আলা কুল্লুকুম রাঈনের এই হাদিসের সাথে কনফ্লিক্টিং একটা মাইন্ডসেট। আমাদের প্রত্যেকের জায়গা থেকে কিছু করণীয় আছে। আমরা যারা এইচআরে আছি আমাদের করণীয় আছে, আমরা যারা সিফও আছি আমাদের করণীয় আছে, ফাউন্ডার যারা আছে আমাদের করণীয় আছে। আমরা আমাদের অর্গানাইজেশনে কী করবো এটা আমাদের এখন বলার নাই, আমি জাস্ট এই হাদিসটি বলে দিলাম। আমার মনে হয় যে আমরা যদি এই হাদিসটার উপর কন্টেমপ্লেট করি অনেক আইডিয়া চলে আসবে। দ্বিতীয় হলো সাব্বির ভাই যেটা বলছেন যে আসুন্নার কাছে কীভাবে আসছে, তো উনি আবারও এটা স্ট্রেস করছেন, আগেও যেটা করেছেন, স্বচ্ছতার যে বিষয়টা, এই যে মানুষ দেখছে, এতগুলো মানুষ কাজ করছে, মানুষ দেখছে, স্ট্রিম হচ্ছে, অনলাইনে আসছে, যত স্বচ্ছতা মানুষ দেখেছে তত আস্থা বেড়েছে। এবং আস্থা বাড়ার সঙ্গে সঙ্গে, এবং বিষয়টাও আরেকটা ছিল, মানবিক একটা টাচের বিষয় ছিল। বন্যা বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের প্রতি মানুষ অনেক বেশি রেসপন্স করে। কোথাও আগুনে পড়েছে, কোথাও বন্যা হয়েছে, শীতে মানুষ ঘুমাতে পারছে না, এগুলোর প্রতি মানুষের ফিতরাতান একটা অনেক বেশি অ্যাটাচমেন্ট আছে। এরপরে এডুকেশন, এগুলোকে মানুষ মনে করে এগুলো হয়তো আমার সাথে সরাসরি রিলেটেড না, ওগুলো আমাদের একটু বেশি অ্যাওয়্যার করতে হবে। কিন্তু মানবিক যেগুলোতে মানুষ বাই ডিফল্ট চায়, কিন্তু মানুষ এটাও চায় যে, যেমন আমরা রাস্তার মধ্যে হঠাৎ করে একজন সে হাত পেতে যে আমি খাই নাই, কিন্তু আমরা দেখেই বুঝতে পারি যে আসলে মোস্ট প্রবাবলি সে ফ্রড। এরকম আমি সেই মানে মালয়েশিয়ার মসজিদ জামেকেও পেয়েছি, আবার হেরেমের মধ্যেও পেয়েছি। একদম মাতাফের সামনে এহরাম পরে আমাকে বলতেছে যে আমি আর সারাদিন খাই নাই, আমি অমুক ব্রিজের নিচে শুয়েছিলাম, অথচ আমি নিশ্চিতভাবে জানি ওই ব্রিজের নিচে পুলিশ পিটিয়ে উঠায় দেয়। তা আমি তাকে বলছি যে আসো তোমাকে জমজম খাওয়াই, খেজুর দেই, আমি তোমায় খাওয়াই। সে সাথে সাথে রাগ হয়ে গেছে আমার সাথে। তো এরকম আমরা জানি। কিন্তু এই ট্রান্সপারেন্সিটা যদি একটা অর্গানাইজেশন দিতে পারে, ডেফিনেটলি মানুষ সেখানে
দিবে। তাহলে দুইটা বিষয়ে আমরা মনে হয় আলাদাভাবে দেখলে আমাদের কাছে ম্যাস পিপলের কাছে কিভাবে রিচ করব আমাদের নিজেদেরই আল্লাহ রাব্বুল আলামিন সেই আইডিয়া দিয়ে দিবেন। জাযাকাল্লাহ খায়রান। একটা শেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা আসলে বর্তমানে যে প্যানেল ডিসকাশন হলো এটার সাথে রিলেটেড না, বাট আমাদের লাঞ্চের আগে যেটা ছিল ওটার সাথে কিছুটা রিলেটেড হবে বলে আমি মনে করি। সম্মানিত শায়েখ যিনি বসে আছেন, ইউসুফ সুলতান শায়েখ, আমি ওনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে নিজে একজন ব্যবসায়ী আর কি। তো আমি আমার ব্যবসা থেকে যে প্রফিটটা আসে সেই প্রফিটের একটা অংশ আমি সবসময় এটা চেষ্টা করি যে যদি বলি সরাসরি চ্যারিটিমূলক কাজেই ব্যয় করার জন্য। এখন আমার এই অংশটা কি আসলে আমার জাকাত থেকে এটা খারেজ হয়ে যাবে কিনা, বা আমি যদি আলাদাভাবে জাকাত দিইও কোনো কারণে যদি বছর শেষে আমার জাকাতের ওই নেসাবটা আমি অতিক্রম করে যাই অথবা কোনো কারণে না দেওয়া হয়, তাহলে কি আমি আসলে এটার দায় থেকে মুক্ত হব কিনা, নাকি এটাকে আমাকে আলাদাভাবে আসলে এটার দায়তে ধরা হবে যে এটা যেহেতু ফরজ একটা বিধান আমি হয়তো এটার জন্য দায়বদ্ধ হতে পারি আল্লাহ তাআলার কাছে। এটা একটু আমাকে ক্লিয়ার করে দিবেন। জাকাত আদায়ের ক্ষেত্রে মূল পার্থক্যটা জাকাত এবং নফল সাদাকার মাঝে তৈরি হয় নিয়তের কারণে। আমরা নফল নামাজ এবং ফরজ নামাজ কোনটা, এই দুইটার মাঝে কিভাবে আমরা পার্থক্য করি? নিয়তের মাধ্যমে। দেখতে তো একই, নামাজ তো একই রকম দেখতে, ঠিক সাদাকা এবং জাকাতের মাঝে মূল পার্থক্যটা তৈরি হয় নিয়তের মাধ্যমে। আমরা যখন নিয়তটা যেমন শুরুতে আগেও বলা হয়েছে আইদার ডিসবার্সমেন্টের সময় অথবা অ্যালোকেট করার সময়, সেপারেট করার সময়। এখন এই দুইটাই হয় না, দুইটার সময় নিয়ত হয় না। যেমন আপনার কথা থেকে যা বুঝতে পারছি যে এমনিতেই আপনি চ্যারিটি করেছেন ফর এক্সাম্পল, পরে আপনি এটাকে জাকাত হিসেবে চিন্তা করতে পারেন কিনা, এটা আমরা পারি না, এটা সম্ভব না। এই জন্য শুরু থেকেই আপনি এটাকে হয়তো জাকাত হিসেবেই হিসাব করে রাখলেন যে আমি জাকাত হিসেবেই দিচ্ছি, পরে আপনি হয়তো পুরো হিসেব টেনে দেখলেন যে ডেফিসিট আছে কিনা, কিছু বাকি আছে কিনা, বাকি থাকলে সেটা আপনি আলাদাভাবে দিলেন। সেখানে যদি অতিরিক্ত হয় ওইটা নফল সাদাকা হয়ে যাবে, কিন্তু সাদাকা বেশি হলে অটোমেটিক জাকাত হবে না, এটা বুঝতে হবে। যেমন অনেক সময় অনেকে বলে যে ভাই আমি অমুককে লোন দিয়েছি, সে মনে হয় দিবে না, এটা কি জাকাত হিসেবে কাটাতে পারবো? এটার উত্তরটা কি? হবে না, কারণ ওনাকে দেওয়ার সময় কি হিসেবে দেওয়া হয়েছে? লোন হিসেবে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি যদি ওনাকে ওই 1 লাখ টাকা আবার দেন যে আপনাকে জাকাত হিসেবে দিলাম, যেহেতু আপনি লোন পরিশোধ করতে পারছেন না, উনি যদি জাকাত উপযোগী হন, এরপর টাকা হাতে আসার পরে যদি বলেন যে ভাই আপনার হাতে টাকা আসছে, এখন যদি দয়া করে আমার টাকাটা পে করেন, এখন উনি যদি দয়া করে পে করেন তাহলে সেটা হইতে পারে, কিন্তু উনি হয়তো দয়া করবেন না, উনি আবার দৌড় দিতে পারেন। কিন্তু এছাড়া আমরা নিয়তকে অটো নিয়তের সুযোগ নেই, এটা আমি বলার চেষ্টা করছি। নিয়ত এটা প্রপারলি ইন্টেনশন প্ল্যানিং থাকতে হবে যে হ্যাঁ এটা জাকাতের, তাহলেই এটা জাকাত হিসেবে ধর্তব্য হবে। জাকাত একটা খুব ইন্টারেস্টিং সিমিলার জিনিস আছে যে আসলে নামাজের কিন্তু নিয়ত নামাজের মাঝখানে চেঞ্জ করা যায়। ফর এক্সাম্পল আপনি 4 রাকাত নামাজ পড়ার নিয়ত করলেন ফরজ, দেখলেন হঠাৎ করে আরেকটা বড় জামাত নামাজ শুরু করে দিছে, আপনি কিন্তু আপনার নামাজটাকে 2 রাকাত শর্ট করে নফল বানিয়ে সেটাই জয়েন করতে পারবেন। সো আলটিমেটলি নিয়তটা কিন্তু ডাউনগ্রেড হইল ফরজ থেকে নফল। আপনি যদি নফল থেকে কিন্তু আবার আপগ্রেড নিয়ত চেঞ্জ করে ফরজে যেতে পারবেন না, এটা কিন্তু সিমিলার হইলো, তাই না? সাদাকা থেকে আপনি কিন্তু জাকাতে যেতে পারবেন না, জাকাত থেকে জাদাকা আসতে পারবেন। যাই হোক, আপনারা একটা জিনিস আইএফএসসি আজকে সম্ভবত বলেছে কিনা আমি এক্স্যাক্টলি শিওর না, যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কনসালটেন্সি করে জাকাত ক্যালকুলেট করতে পারবেন। আমার অফিসের কলিগ একবার করেছে ওনাদের কাছ থেকে প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো, কারণ অনেক টাইপের অ্যাসেট থাকে, গয়নার থাকে, একটা প্রপার জাকাত ক্যালকুলেশনের জন্য ওনাদের অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস চালু আছে, আপনারা যোগাযোগ করে করতে পারেন। আমার কলিগের সময় 2 জন মুফতি সাহেব ছিলেন, অনলাইনে ছিলেন। আপনারা যদি কারো অ্যাভেল করা দরকার হয় ওনাদের সাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই জিনিসটা করতে পারেন, উইচ উইল বি মোর ইফেক্টিভ, পুরাপুরি 100% অ্যাকুরেট একটা ক্যালকুলেশন। আর এই সার্ভিস আমরা সামনেও এমএসসিতে একটা প্রোগ্রাম করার চেষ্টা করব, যে ওই দিন আইএফএসসি থেকে, এটা আমরা প্ল্যান করছি এখনও ফাইনাল না, যে আইএফএসসি থেকে মুফতিগণ আসবেন, আপনারা এসে এমএসসিতে যেহেতু প্রেমিসটা অনেক বড়, পার্সোনালি জাকাত ক্যালকুলেট করে নিতে পারবেন ওই দিন। সো ইনশাআল্লাহ আমাদের পেজ থেকে বা গ্রুপ থেকে জানানো হবে। আর এই বলে আমরা আজকে, হ্যাঁ শিওর, আমি একটা পয়েন্ট ভুলে গিয়েছিলাম, SM নাহিদ ভাই স্মরণ করে দিয়েছেন, জাজাহুল্লাহ, যে এই যে জাকাত এবং সাদাকার একটা ডিফারেন্স তো নিয়তের কারণে, আরেকটা মেজর ডিফারেন্স কিন্তু আমি কাকে দিচ্ছি সেটার ভিত্তিতে করে। এখন আমি আগে চ্যারিটি দিয়েছি, চ্যারিটি তো অনেক ক্ষেত্রেই দেওয়া যায়, কিন্তু সব ক্ষেত্রে তো আর জাকাত দেওয়া যায় না। তো এটাও একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন, যার ফলে যেমনটা মাহবুব ভাই বললেন যে আমরা সাদাকাকে জাকাত কনভার্ট করার সুযোগ নাই, বাকি জাকাত যদি আমি বেশি দিয়ে দিই ওইটাকে আমি সাদাকা হিসেবে চিন্তা করতে পারি। জাযাকাল্লাহ।
আমরা খুবই অনার্ড এই প্যানেল ডিসকাশনে উপস্থিত থাকার জন্য। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং প্যানেলিস্টদের জন্য ধন্যবাদ এই সময় বের করার জন্য। এখনকার মতো বিদায় নিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।